আসসালামু আলাইকুম। একটি ক্লাসে তুমি যদি পৌরনীতি বইয়ের তৃতীয় অধ্যায় কভার করতে চাও তাহলে এই ক্লাসটি তোমার জন্য। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত পেজ বাই পেজ সামারি পড়বো এবং প্রতিটি পেজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পড়বো। তারপর আমরা শর্ট কোয়েশ্চন এবং সৃজনশীলের ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রতিবার বোর্ডে আসে সেই প্রশ্নগুলো আমরা পড়বো। তুমি যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে তোমার তৃতীয় অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না। অন্য একটি পর্বে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এ পর্বে শুধু আমরা প্রথমে পেজ বাই পেজ সামারি পড়বো, তারপর এমসিকিউ, তারপর শর্ট কোয়েশ্চন এবং ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়বো। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং তোমার বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করে দিবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো এখন আমরা পেজ নং 22 অর্থাৎ আমাদের চ্যাপ্টার 3 এর প্রথম পেজের সামারি পড়বো। তো এই পেজে সামারি আছে, রাষ্ট্রের মূল লক্ষ্য হলো নাগরিকদের নিরাপদ, স্বাধীন এবং শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা। এই উদ্দেশ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে। কি উদ্দেশ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে? এই যে রাষ্ট্রের মূল লক্ষ্য হল নাগরিক নিরাপদ, শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা। সমাজ সাম্য ও সমতা প্রতিষ্ঠা কেবল আইনের মাধ্যমেই সম্ভব। আইনের শাসনের মূল কথা হলো আইন দৃষ্টিতে সবাই সমান। আইনের শাসনের মূল কথা কি? আইনের দৃষ্টিতে সবাই সমান। খুবই গুরুত্বপূর্ণ। আইন শাসনের মূল কথা কি? আইনের দৃষ্টিতে সবাই সমান। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা সবাই মনে রাখবা। তারপর হচ্ছে নাগরিক হিসেবে আমাদের আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা এবং এগুলো পারস্পরিক সম্পর্কে জানা জরুরি। পারস্পরিক সম্পর্ক জানা জরুরি। তারপর হচ্ছে আইনের সংজ্ঞা। আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখে। এই আইনের সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সবাই মনে রাখতে জন্য আমি অনুরোধ করব। আইনের সংখ্যা কি? আইন হলো সমাজ স্বীকৃত কর্তৃক অনুমোদিত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এই পর্যন্ত দিলে হবে। তাহলে যদি তুমি একটু শুদ্ধ করে দিতে চাও তাহলে বলবে এবং সমাজ শৃঙ্খলা বজায় রাখে। আচ্ছা, আইন মানুষের মঙ্গলের জন্য প্রণীত হয় এবং আইন ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণীত হয় এবং আইন ভঙ্গ করলে সমাজে শাস্তির বিধান থাকে। তারপর হচ্ছে আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্যগুলো কি কি এখন আমরা সেগুলো দেখব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী। আইন হলো সমাজের রীতি, প্রথা ও নিয়মের সমষ্টি। আইন কি? আইন সমাজের প্রথা, রীতি ও নিয়মের সমষ্টি, বাহ্যিক আচরণের সাথে সংযুক্ত। আইন কি? বাহ্যিক আচরণের সাথে সংযুক্ত। আইন মানুষের দৃশ্যমান আচরণ নিয়ন্ত্রণ করে, শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। মানে আমরা আমরা যেমন ধরো, আমরা শাস্তির ভয়ে কোনো জায়গায় চুরি করতে যাই না, বা ডাকাতরা শাস্তির ভয়ে অনেক অনেক জায়গায় ডাকাতি করে। এটি হচ্ছে কি আমাদের আইনের একটা বৈশিষ্ট্য আর কি। তারপর হচ্ছে রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম আইনের পরিণত হয়। রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম আইনে পরিণত হয়। ব্যক্তি স্বাধীনতার রক্ষক। আইন ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, তাই একে স্বাধীনতার ভিত্তি বলা হয়। আইনকে স্বাধীনতার ভিত্তি বলা হয় কেন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষা করে, তাই একে স্বাধীনতার ভিত্তি বলা হয়। সর্বজনীনতা আইনের একটি বৈশিষ্ট্য। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থায় নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। তো আমাদের এই পেজের সামারি শেষ। আমরা এখন যাব আমাদের এমসিকিউ তে। প্রথম এমসিকিউটি হচ্ছে, রাষ্ট্র নাগরিকদের স্বাভাবিক বসবাসের সুযোগ করে দেয় কি? এটা হচ্ছে হচ্ছে হ আইনের প্রণয়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের প্রণয়নের মাধ্যমে। 2 নং এমসিকিউটি হচ্ছে, সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে সম্ভব? আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। আইন ছাড়া কোনো কিছু স্বাভাবিক থাকবে না সমাজের মধ্যে, তাই আইনের মাধ্যমে কি করা সম্ভব? সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। 3 নং এমসিকিউটি হচ্ছে, আইনের শাসনের মূল কথা হলো। আইনের শাসনের মূল কথা কি? আইনের চোখে সবাই সমান। আমরা সামারিতে পড়েছি, তোমরা যদি সামারি মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এই এমসিকিউ গুলি তোমাদের জন্য খুবই সহজ হবে। 4 নং এমসিকিউ হচ্ছে, আইন মানুষের কোন আচরণ নিয়ন্ত্রণ করে? অন্তর আচরণ, বাহ্যিক আচরণ, মানসিক আচরণ। আমরা বুঝতে পারছি বাহ্যিক আচরণ মানে বাহিরগত আচরণ নিয়ন্ত্রণ করে। এখন আমরা যাবো 5 নং এমসিকিউটিতে। 5 নং এমসিকিউটি হচ্ছে, রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কোনো বিধান কি? কোনো বিধান হচ্ছে আইন। রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কোনো বিধান কি? আইন। আচ্ছা,
আচ্ছা, এগুলো রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া টাইপিং হলে মিস্টেক, এটা রাষ্ট্রীয় কর্তৃক অনুমোদিত হচ্ছে আইন। আচ্ছা, 6 নং MCQ হচ্ছে আইনের উদ্দেশ্য হলো মানুষের মঙ্গল সাধন করা। মানুষের মঙ্গল আইনের উদ্দেশ্য কি? মানুষের মঙ্গল সাধন করা। আচ্ছা, 7 নং MCQ হচ্ছে আগের MCQ, 5 নং MCQ তোমরা একটু দেখে নেবে। আর আমার মনে হচ্ছে এখানে টাইপিং মিস্টেক। রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কোনো বিধান আইনে পরিণত হয় না বা এসব কিছু হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। এখন আমরা যাবো 7 নং MCQ। 7 নং MCQ হচ্ছে আইনের দৃষ্টিতে সকল সমান। এটি বোঝায় সাম্য, স্বাধীনতা, সমৃদ্ধি, ন্যায়। এটি আমরা বুঝতে পারছি, আইনের চোখে সবাই সমান। সমান মানে কি? সমান মানে সাম্য। হচ্ছে ক। তারপর 8 নং MCQ হচ্ছে আইন ভঙ্গ করলে কি হয়? পুরস্কার দেওয়া হয়? অবশ্যই না, পুরস্কার দেওয়া হয় না আইন ভঙ্গ করলে। তারপর হচ্ছে উপেক্ষা করা হয়, শাস্তি দেওয়া হয়। আমরা বুঝতে পারছি এর উত্তর কি হবে? এর উত্তর হবে শাস্তি দেওয়া হয়। এখন আমরা যাব 9 নং MCQ। 9 নং MCQ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আর রক্ষক হলো কি? ব্যক্তি স্বাধীনতা রক্ষক হলো আইন। আমরা বুঝতে পেরেছি, এর উত্তর হবে গ। তারপর হচ্ছে 10 নং MCQ হচ্ছে আইনের বৈশিষ্ট্যের মধ্যে মধ্যে নেই কি? বিধিবিদ্ধ নিয়মাবলী, রাষ্ট্রীয় স্বীকৃতি, ব্যক্তিগত ইচ্ছা, সর্বজনতা। ব্যক্তিগত ইচ্ছা আইনের কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, কারণ ব্যক্তিগত ইচ্ছা আইনে গণ্য করা হয় না, আইনের বৈশিষ্ট্যের মধ্যে এটি পড়ে না। এখন আমরা যাব শর্ট কোয়েশন। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে নিতে পারো। আমরা এখন আর পড়ছি না এগুলো, তোমরা এই 5টি স্ক্রিনশট দিয়ে নাও। তারপর এই 5 নম্বরের উত্তর এই পর্যন্ত। তারপর হচ্ছে 6 থেকে 10, এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে রেডি করেছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা যাবো পেজ নং 23 এর সামারিতে। প্রথমে সামারি পড়বো, তারপর আমরা যাব MCQ তে। তো এই পেজে সামারি হচ্ছে আইন সাধারণত 3 প্রকার: সরকারি আইন, বেসরকারি আইন, আন্তর্জাতিক আইন। আইন কয় প্রকার? 3 প্রকার: সরকারি আইন, বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। আচ্ছা, সরকারি আইন, এখন আমরা বলবো সরকারি আইন নিয়ে। এই আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করে, রাষ্ট্রে পরিচালিত সহায়তা করে। সরকারি আইন 3 ভাগে বিভক্ত: ফৌজদারি ও দণ্ডবিধি, প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইন। ফৌজদারি আইন কি? অপরাধ সংঘটিত হলে বিচার বিভাগ এই আইনের সাহায্যে ন্যায় বিচার নিশ্চিত করে। তো আমি সংক্ষিপ্তভাবে তোমাদের বোঝার জন্য সামারি হিসেবে আমি এই 3টি আইন তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই ফৌজদারি আইন মানে কি? অপরাধ সংঘটিত হলে বিচার বিভাগ এই আইনের সাহায্যে ন্যায় বিচার করে। তারপর হচ্ছে প্রশাসনিক আইন, রাষ্ট্রের শাসন বিভাগ ও কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য, এটা হচ্ছে প্রশাসনিক আইন। যেমন ধর জাতীয় সংসদ বা আমাদের প্রশাসনের যে আইনটি প্রণয়ন করা হয়। তারপর হচ্ছে সাংবিধানিক আইন, রাষ্ট্রের সংবিধানে উল্লেখিত আইন যা রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো। আমাদের যে সংবিধান আছে, পঞ্চম অধ্যায়, যদি তোমাদের SSC 26 সিলেবাসে নাই, পঞ্চম অধ্যায়ে যে সংবিধান আছে, এই সংবিধানটুকু প্রণয়ন বা সংবিধানের কোনো সমস্যা, এই ধরনের আইন কি? সাংবিধানিক আইন। ফৌজদারি আইন হলো আমাদের সাধারণত যে আমাদের অপরাধ সংঘটিত এবং বিচার এবং কোর্টে যে বিচারগুলো হয়, সেটি হচ্ছে ফৌজদারি আইন। আর প্রশাসনিক আইন হলো রাষ্ট্রের শাসন বিভাগ কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য। কর্মকর্তা বলতে কারা? যে আমাদের সংসদ সদস্যরা। তারপর হচ্ছে আমাদের বেসরকারি আইন। এই আইন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নিয়ন্ত্রণ করে। আইন কি? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নিয়ন্ত্রণ করে। যেমন চুক্তি, দলিল, যেমন ধরতে পারো চুক্তি, দলিল, সম্পত্তি বা সামাজিক সম্পর্কের প্রয়োজনে আইন। এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এই বেসরকারি আইন কি? সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এখন আমরা যাব আমাদের পরের অংশটুকুতে, আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন কি? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষা, নিয়ন্ত্রণের জন্য প্রণীত আইন। এর মাধ্যমে রাষ্ট্রের পারস্পরিক আচরণ, নাগরিকদের অধিকার এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানের নীতি নির্ধারণ করা হয়। এটি হচ্ছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক যে সকল সমস্যা, সেগুলো সমাধান করা। এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক, এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক কি হবে, বা ব্যবসায়িক সম্পর্ক, এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য। তো এখন আমরা যাব আমাদের MCQ-তে। প্রথম MCQ-টি হচ্ছে আইন সাধারণত কয় প্রকার? আমরা দেখেছি আইন সাধারণত কয় প্রকার। আইন সাধারণত হচ্ছে 3 প্রকার। তারপর হচ্ছে সরকারি আইন কাদের সম্পর্ক রক্ষার জন্য প্রণীত হয়? সরকারি আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের। সরকারি আইন কাদের সম্পর্কে? ব্যক্তির সাথে রাষ্ট্রের। খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, আর সরকারি আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের।
3 নং এমসিকিউটি হচ্ছে ফৌজদারি আইন সম্পর্কিত কি অর্থনৈতিক উন্নয়ন, অপরাধ ও শাস্তি। আমরা বুঝতে পারছি ফৌজদারি আইন কি, অপরাধ ও শাস্তি। আমরা সামারিতে এটুকু পড়ে এসেছি, অপরাধ ও শাস্তি। 4 নং এমসিকিউ হচ্ছে প্রশাসনিক আইনের মূল কাজ কি? প্রশাসনিক আইনের মূল কাজ রাষ্ট্রের শাসন বিভাগের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ। আমরা সামারিতে পড়ে এসেছি প্রশাসনিক আইনে কি, রাষ্ট্রের শাসন বিভাগের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ। এবার আমরা যাব 5 নং এমসিকিউতে। 5 নং এমসিকিউ হচ্ছে সাংবিধানিক আইন পাওয়া যায় কোথায়? খ, রাষ্ট্রের সংবিধানে। সংবিধানের আইন পাওয়া যায় কোথায়? রাষ্ট্রের সংবিধানে। আচ্ছা, 6 নং এমসিকিউ হচ্ছে বেসরকারি আইন কার সম্পর্ক নিয়ন্ত্রণ করে? বেসরকারি আইন কার সম্পর্ক নিয়ন্ত্রণ করে? ব্যক্তির সাথে, ব্যক্তির। বেসরকারি আইন, সরকারি আইন ব্যক্তির সাথে, রাষ্ট্রের। এবং আন্তর্জাতিক আইন কার সাথে? আন্তর্জাতিক আইন হচ্ছে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের। আশা করি এগুলো তোমরা মনে রাখবা, এগুলো মনে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে। এখন আমরা যাবো 7 নং এমসিকিউতে। 7 নং এমসিকিউ হচ্ছে বেসরকারি আইনের উদাহরণ হলো কি? বেসরকারি আইনের উদাহরণ হচ্ছে দলিল ও চুক্তি সম্পর্কিত আইন। দলিল ও চুক্তি সম্পর্কিত আইন হচ্ছে বেসরকারি আইন। তারপর এমসিকিউটি হচ্ছে আন্তর্জাতিক আইন কোন সম্পর্ক রক্ষা করে? আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইন কো এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের। আমি তোমাদের আগেই বলেছি আন্তর্জাতিক আইন কার সাথে? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের। এবার আমরা যাব পরের এমসিকিউটিতে। পরের এমসিকিউটি হচ্ছে 9 নং এমসিকিউ। আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারিত হয়, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি নির্ধারিত হয়? আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারিত হয় গ, রাষ্ট্রগুলোর পারস্পরিক আচরণ, রাষ্ট্রগুলোর পারস্পরিক আচরণ। 10 নং এমসিকিউ হচ্ছে রাষ্ট্রের সংবিধানে উল্লেখিত আইন এটি কোন প্রকার আইনের অন্তর্ভুক্ত? রাষ্ট্রের সংবিধানে উল্লেখিত আইন কোন প্রকার আইনের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে সাংবিধানিক আইন। রাষ্ট্রের সংবিধানে যে আইন অন্তর্ভুক্ত সেটি হচ্ছে কি? সাংবিধানিক আইন। আমরা বুঝতে পারছি কারণ আমরা এগুলো সামারিতে পড়ে এসেছি। এখন আমরা যাবো শর্ট কোয়েশ্চন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা পেজ 23 এবং 26, 23-এর শেষে একটু থাকছে এবং 24 আমরা এখন সামারি পড়বো। প্রথমে হচ্ছে কি, আইনের আইনের উৎপত্তি বা উৎস বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে। আইনের উৎপত্তি বা উৎস বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে। প্রধান উৎস হলো প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ ও আইনসভা। প্রথমটি হচ্ছে কি, প্রথা। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোনো নিয়ম রাষ্ট্র কর্তৃক অনুমোদন পেলে তা আইনে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলো সরকার বা সমাজ হিসেবে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এগুলোর মূল বিষয়গুলো বোঝার জন্য। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোনো নিয়ম রাষ্ট্র কর্তৃক অনুমোদন পেলে তা আইনে পরিণত হয়। আমরা যেমন কোনো কোনো জিনিস আমাদের সমাজে চলতে থাকলে সেগুলো আমাদের নিয়ম হয়ে যায়। সেভাবে প্রথা হচ্ছে এমন একটি জিনিস যেমন সমাজে বহুদিন ধরে চলতে থাকলে সেটা সমাজের নিয়ম হয়ে যায়, বা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলে সেটি আইনে পরিণত হয়। যেমন যুক্তরাজ্যের আইন আইন প্রথার ভিত্তিতে গঠিত। যুক্তরাজ্যের আইন প্রথার ভিত্তিতে গঠিত, খুবই গুরুত্বপূর্ণ এটি। যুক্তরাজ্যের আইন প্রথার ভিত্তিতে গঠিত। তারপর হচ্ছে ধর্ম। ধর্ম অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের গুরুত্বপূর্ণ উৎস। যেমন ধরো ইসলাম ধর্মের কোরআন আছে আমাদের, যেমন ধরো ধর্মীয় অনুশাসন বা ধর্মগ্রন্থ আইনের একটি উৎস। মুসলিম আইন, হিন্দু আইন ধর্মীয় অনুশাসনের ভিত্তি গঠিত। আমাদের দেশের পারিবারিক ও সম্পত্তি আইন অনেকাংশ ধর্ম থেকে উদ্ভূত। আমরা কি, আমাদের দেশের পারিবারিক ও সম্পত্তি আইন অনেকাংশ ধর্ম থেকে উদ্ভূত। আচ্ছা, পরবর্তী হচ্ছে আইনবিদদের গ্রন্থ। এটি খুবই গুরুত্বপূর্ণ, আইনবিদদের গ্রন্থ। আচ্ছা, বিচারকদের জটিল আইন সমস্যা সমাধানে আইনবিদদের রচনা গ্রন্থ ব্যবহার করেন। বিচারকদের জটিল আইন সমস্যা সমাধানে আইনবিদদের যেমন ধরো আমরা যদি কোনো আমরা যে ভোকাবুলারি বলি, আমরা যদি এই অর্থ না পারি, আমরা যে অক্সফোর্ডের যে ইয়েগুলো আমরা পড়ে থাকি, তেমনি আইনে যদি কোনো সমস্যা হয়, যে বিচারকগণ তারা বড় বড় বইগুলো দেখে তারপর তারা এই রায়গুলি দেন। যেমন ডাইসির ল অফ দ্য কনস্টিটিউশন এবং ব্ল্যাকস্টোনের কমেন্ট্রিজ অফ দ্য ল অফ ইংল্যান্ড, কমেন্ট্রিজ অফ দ্য ল অফ ইংল্যান্ড। এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডাইসির লেখা হচ্ছে ল অফ দ্য কনস্টিটিউশন এবং ব্ল্যাকস্টোনে হচ্ছে কমেন্ট্রিজ অফ দ্য ল অফ ইংল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ, কোনজন কোনটি লিখেছে তোমাদের এমসিকিউ তে মাস্ট আসবে, তোমরা এগুলো মনে রাখবা। তারপর হচ্ছে বিচারকের রায়। কোনো আইনের ব্যাখ্যা অস্পষ্ট হলে বিচারকের প্রদত্ত রায় পরবর্তীকালে আইনে রূপান্তরিত হয়। যেমন ধরো বিচারক কোনো জায়গায় না পেয়ে নিজের মতো করে একটি নিজের বুদ্ধি খাটিয়ে একটি বিচারকের রায় দিলে পরবর্তীতে অন্য একজন বিচারক তার রায়ের ভিত্তিতে সেই বিচার পরিচালনা করে এবং তাই বিচারকের রায়ের আইনের একটি উৎস। তারপরেরটি হচ্ছে ন্যায়বোধ। যখন কোনো প্রয়োজন
যখন বিশেষ প্রযোজ্য আইন থাকে না, প্রযোজ্য আইন থাকে না, তখন বিচারক নিজের ন্যায়বোধ করে সিদ্ধান্ত দেন এবং পরবর্তীতে আইনে পরিণত হতে পারে। যেমন বিচারক তার ন্যায়বোধ দিয়ে যে আইন প্রণয়ন করেন, অন্য একজন বিচারক যদি দেখেন এই সমস্যায় আবার পড়েছেন, তখন তিনি এই নিয়ম অনুযায়ী সেই বিচারটি করে থাকেন। তারপরে হচ্ছে আইনসভা। তারপরে হচ্ছে আইনসভা। আধুনিক যুগে আইনের প্রধান উৎস হলো আইনসভা। আধুনিক যুগে আইনের প্রধান উৎস কি? আধুনিক যুগে আইনের প্রধান উৎস হলো আইনসভা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, আধুনিক যুগে আইনের প্রধান উৎস কি? আইনসভা। এটি তোমরা মনে রাখবা, আইনসভা। তারা জনগণের জন্য ও জনমতের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করে এবং পুরানো আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। কে? আইনসভা। আইনসভা বলতে আমাদের যে জাতীয় সংসদ, সেটি হচ্ছে আইনসভা। আচ্ছা, পরে আছে নাগরিক জীবনে আইনের শাসন। আইনের শাসনের অর্থ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীনে। খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসনের অর্থ কি? আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবই আইনের কি? অধীনে। সব আইনের অধীনে। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। আইনের শাসনের অর্থ কি হলো? অর্থ কি? শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আইন শাসনের অর্থ কি? কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীনে। আইনের চোখে সকল নাগরিক সমান। আইনের শাসন থাকলে সরকারের ক্ষমতা অপব্যবহার রোধ হয় এবং নাগরিকের স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা, অবিশ্বাস ও অরাজকতা দেখা দেয়। তাই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাখতে আইনের শাসন অত্যন্ত প্রয়োজনীয়। রাষ্ট্রের আইনের শাসন যদি হতে আসে, আইনের শাসন কেন গুরুত্বপূর্ণ, তখন আমরা এই পয়েন্টগুলো দিতে পারি যে আইনের শাসন না থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে না, সরকারের আচরণ নিয়ন্ত্রণে থাকে না। এগুলো আমরা বর্ণনা দিতে পারি। তো এখন আমরা যাবো এমসিকিউ দিতে। প্রথম এমসিকিউ হচ্ছে আইনের উৎপত্তি হয় এক উৎস থেকে, বিভিন্ন উৎস থেকে, ধর্মীয় উৎস থেকে, প্রশাসনিক উৎস থেকে, বিভিন্ন উৎস। আইনের উৎপত্তি হয় বিভিন্ন উৎস থেকে। আমরা দেখেছি আইনের উৎস 6টি। বিভিন্ন উৎস থেকে আইনের উৎপত্তি হতে পারে। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোন নিয়ম একে কি বলে? 2 নং এমসিকিউ। একে বলে প্রথা। দীর্ঘদিন ধরে কোন প্রচলিত নিয়মকে আমরা বলি প্রথা। তো এখন আমরা যাব পরের এমসিকিউতে। পরের এমসিকিউটি হচ্ছে কোন দেশের আইন দেশের অনেক আইন প্রথার উপর ভিত্তি করে তৈরি। গ, যুক্তরাজ্য। কোন দেশের আইন প্রথার উপর ভিত্তি করে তৈরি? এটি হচ্ছে কি? যুক্তরাজ্য। আচ্ছা, 4 নং এমসিকিউ। ধর্মীয় অনুশাসন আইনের কোন উৎসের অন্তর্ভুক্ত? ধর্মীয় অনুশাসন আইনের ধর্ম অন্তর্ভুক্ত। আমরা এটি পড়েছি, ধর্মের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমরা যাব আমাদের 5 নং এমসিকিউটিতে। 5 নং এমসিকিউ হচ্ছে মুসলিম আইন ও হিন্দু আইন এসেছে প্রশাসন থেকে, বিচারের রায় থেকে, ধর্মীয় অনুশাসন থেকে। আমরা এটি বুঝতে পারছি এটি হচ্ছে কোথা থেকে এসেছে। এটি এসেছে ধর্মীয় অনুশাসন থেকে। এবার আমরা যাব 6 নং এমসিকিউ। ল অফ দ্য কনস্টিটিউশন। খুবই গুরুত্বপূর্ণ, এখানে চলে এসেছে। ল অফ দ্য কনস্টিটিউশন কার লেখা? এটি হচ্ছে ডাইসির লেখা। আর কমেন্ট্রিজ অফ দ্য লজ অফ ইংলিশ, এটি হচ্ছে ব্ল্যাকস্টোনের লেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব আমাদের 7 নং এমসিকিউ। 7 নং এমসিকিউটি হচ্ছে বিচারকের রায় কিভাবে আইনের উৎস? পূর্ববর্তী রায়ের অনুসরণে। এখন যাব 8 নং এমসিকিউ। কোনো বিষয়ে আইন না থাকলে বিচারক সিদ্ধান্ত নেন নিজের ন্যায়বোধ দ্বারা। কোনো বিষয়ে আইন না থাকলে বিচারক কিভাবে সিদ্ধান্ত নেন? নিজের ন্যায়বোধ দ্বারা। তখন আমরা যাব 9 নং এমসিকিউ। 9 নং এমসিকিউ হচ্ছে আধুনিক যুগে আইনের প্রধান উৎস কি? আধুনিক যুগে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। আমরা এটা জানি, আমরা এমসিকিউতে পড়ে এসেছি। 10 নং এমসিকিউ হচ্ছে আইনের শাসনের অর্থ হলো সকল সর্বোচ্চ ক্ষমতাধারী, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো এর অর্থ হচ্ছে কি? কেউ আইনের ঊর্ধ্বে নয়। তখন আমরা যাব 11 নং এমসিকিউ। 11 এমসিকিউটি হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। এটি বোঝায় কি? মৌলিক অধিকার, আইন শৃঙ্খলা, সাম্য। এটি হচ্ছে সাম্য। আমরা সবাই বুঝতে পারছি এটি হচ্ছে সাম্য। আইনের দৃষ্টিতে সবাই সমান। 12 নং এমসিকিউটি হচ্ছে আইনের শাসন না থাকলে সমাজে কি হয়? আইনের শাসন না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা বুঝতে পারছি আইনের শাসন না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 13 নং এমসিকিউটি হচ্ছে আইনের শাসন থাকলে কি রোধ হয়? আইনের শাসন থাকলে সরকারের ক্ষমতার অপব্যবহার রোধ হয়। আইন না থাকলে সরকার নিজের মতো আচরণ করতে শুরু করে। তাই আইন থাকলে কি? সরকারের ক্ষমতার অপব্যবহার কি হয়? রোধ হয়। আচ্ছা, 14 নং এমসিকিউটি হচ্ছে আইনের শাসন সমাজে কি প্রতিষ্ঠা করে? স্বাধীনতা ও সাম্য। আইনের শাসন স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা করে। আমরা যাবো শর্ট কোয়েশ্চনে।
তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা পরে নিয়ে পরে 12টি শর্ট কোয়েশ্চন এই পেজ থেকে আমরা নিয়েছি। তো এখন আমরা যাব 25 নং পেজে সংক্ষিপ্ত সার। প্রথমে আমরা সংক্ষিপ্ত সামারি পড়ব, তারপর আমরা যাব আমাদের এমসিকিউতে। তো স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার সুযোগকে বোঝানো হলেও প্রকৃত অর্থে স্বাধীনতা সীমাবদ্ধ। প্রকৃত অর্থে কি স্বাধীনতা সীমাবদ্ধ? স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার সুযোগ বোঝানো হলেও প্রকৃত অর্থে স্বাধীনতা কি সীমাবদ্ধ এমসিকিউতে আসতে পারে। কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তুমি নিজের স্বাধীনতা বলে অন্য জমিতে গিয়ে যদি তুমি ধান চাষ করতে শুরু করো, তাহলে ওর স্বাধীনতাটা ব্যক্ত হবে। তাই সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা, তারপর হচ্ছে অন্যের ক্ষতি না করে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার সুযোগই প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা কি? অন্যের ক্ষতি না করে নির্দিষ্ট সীমার মধ্যে, মানে নিজের সীমার মধ্যে কাজ করার সুযোগই প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা ব্যক্তি বিকাশে সহায়তা এবং অধিকার ভোগে বাধা দূর করে। ব্যক্তির বিকাশে স্বাধীনতা সহায়তা করে, ব্যক্তি বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগে বাধা দূর করে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাধীনতার বিভিন্ন প্রকার। আমরা স্বাধীনতার বিভিন্ন প্রকার দেখো এখন। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির ব্যক্তিগত জীবন স্বাধীনতা, যেমন ধর্মচর্চা, পারিবারিক গোপনীয়তা রক্ষা, এটা কি? ব্যক্তি স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তি স্বাধীনতা কি? ব্যক্তির ব্যক্তিগত জীবন, ধর্মচর্চা, পারিবারিক গোপনীয়তা, এটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তারপর হচ্ছে সামাজিক স্বাধীনতা, জীবন, সম্পত্তি ও বৈধ পেশা গ্রহণের স্বাধীনতা, যা নাগরিক জীবনের বিকাশ ঘটায়। তারপর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, ভোট দেওয়া, নির্বাচিত হওয়া ও রাষ্ট্রীয় শাসন অংশগ্রহণের সুযোগ। তারপর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, পেশা বেছে নেওয়া ও উপযুক্ত পারিশ্রমিক লাভের স্বাধীনতা। তারপর হচ্ছে জাতীয় স্বাধীনতা, রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের কোনো প্রভাব না থাকা, যেমন বাংলাদেশের স্বাধীনতা। আচ্ছা, স্বাধীনতা সমাজে শৃঙ্খলা ও ন্যায়বোধ রক্ষার অন্যতম ভিত্তি। আশা করি তোমরা স্বাধীনতার এই 5টি যে স্বাধীনতা আছে সবটি মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, এখন আমরা যাব আমাদের এমসিকিউতে। প্রথম এমসিকিউ হচ্ছে স্বাধীনতার প্রকৃত অর্থ কি? স্বাধীনতার প্রকৃত অর্থ কি? স্বাধীনতার প্রকৃত অর্থ অন্যের ক্ষতি না করে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করা। আমরা বুঝতে পারছি স্বাধীনতার প্রকৃত অর্থ কি? অন্যের ক্ষতি না করে, এই যে গ নম্বর। আচ্ছা, এখানে গহ নাম্বার উত্তরের সাথে ঠিক চিহ্নটা দিয়ে দিয়েছে। গহ নাম্বার কি? অন্যের ক্ষতি না করে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করা। আচ্ছা, 2 নম্বর ছিল হচ্ছে সীমাহীন সীমাহীন স্বাধীনতা আর ফল কি? সীমাহীন স্বাধীনতার ফল কি? উত্তর হচ্ছে এই যে খ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সীমাহীন স্বাধীনতা, অতিরিক্ত স্বাধীনতা কি করে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 3 নম্বর এমসিকিউ হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উদাহরণ কোনটি? ব্যক্তি স্বাধীনতার উদাহরণ হচ্ছে খ, ধর্মচর্চা করা ও পারিবারিক গোপনীয়তা রক্ষা। এই যে স্বাধীনতাগুলো আমি শর্ট ভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে তোমরা এগুলো বুঝতে পারো এবং পরীক্ষায় আসলে কোনটি ব্যক্তি স্বাধীনতা, কোনটি জাতীয় স্বাধীনতা, এগুলো বুঝতে পারো। আশা করি তোমরা সামারিটুকু ভালোভাবে পড়েছো। তারপর আছে 4 নং এমসিকিউ, সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হচ্ছে খ, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা। এখন আমরা যাব 5 নং এমসিকিউ, রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায়। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার সুযোগ। এটি হচ্ছে কি? রাজনৈতিক স্বাধীনতা। আমরা বুঝতে পারছি রাজনীতি নিয়ে আলোচনা, রাজনীতি যেমন ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, এটি হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। আচ্ছা, 6 নং হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার মূল উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে খ, আর্থিক সুবিধা অর্জন ও শোষণ থেকে মুক্ত। আর্থিক সুবিধা অর্জন এবং শোষণ থেকে মুক্ত। আচ্ছা, 7 নং হচ্ছে জাতীয় স্বাধীনতার অর্থ কি? রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কর্তৃত্বমূলক থাকা। জাতীয় স্বাধীনতার অর্থ কি? রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকা। এক রাষ্ট্র আর কি অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকা। বাংলাদেশের স্বাধীনতা কোন স্বাধীনতার উদাহরণ? জাতীয় স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা কি? কোন স্বাধীনতার উদাহরণ? জাতীয় স্বাধীনতার উদাহরণ। এখন আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্নে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে। এখন আমরা যাব পেজ নং 26 এর সামারিতে। আচ্ছা, আইন ও স্বাধীনতা। আমরা এই পেজের এখন সামারি পড়ব। আইন ও স্বাধীনতার সম্পর্ক কি? ঘনিষ্ঠ। আইন স্বাধীনতা রক্ষা, নিয়ন্ত্রণ ও সম্প্রসারিত করে। আচ্ছা, আইন স্বাধীনতার রক্ষক।
আমরা প্রথমে পড়বো আইন স্বাধীনতার কি রক্ষক। আইন না থাকলে স্বাধীনতা থাকে না। যেমন সবার বাঁচার স্বাধীনতা আইন দ্বারা রক্ষিত, সবার বাঁচার স্বাধীনতা আইন দ্বারা রক্ষিত। আচ্ছা, আইন স্বাধীনতার অভিভাবক। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। আইন স্বাধীনতার রক্ষক, আইন স্বাধীনতার অভিভাবক, আইন স্বাধীনতার শর্ত, এগুলো। আইন স্বাধীনতার অভিভাবক যেমন পিতামাতা সন্তানের বিপদ থেকে রক্ষা করে, আইন স্বাধীনতাকে বিরোধী শক্তি থেকে রক্ষা করে। আচ্ছা, আইন স্বাধীনতার শর্ত। আইন দ্বারা নির্ধারিত সীমার মধ্যে স্বাধীনতা ভোগ করা সম্ভব। আচ্ছা, 4 নং হচ্ছে আইন স্বাধীনতা সম্প্রসারিত করে। আইন স্বাধীনতাকে কি করে সম্প্রসারিত করে? শান্তিপূর্ণ সুন্দর জীবনযাপনের জন্য জীবনযাপনের সুযোগ আইন সৃষ্টি করে। শান্তিপূর্ণ সুন্দর জীবনযাপনের সুযোগ আইন সৃষ্টি করে। যেমন আমরা যাব, আচ্ছা, সর্বদা বলা যায় যে আইন জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, তা স্বাধীনতার রক্ষক। তবে কিছু আইন, যেমন হিটলারের আইন, মানবতা বিরোধী হলে তা স্বাধীনতা হরণ করে। এই যে হিটলারের আইন, এই হিটলারের আইন কি? মানবতা বিরোধী। আচ্ছা, তারপর হচ্ছে সাম্য। আমরা এখন যাব সাম্য। আচ্ছা, সাম্য বা সমতা মানে সকলের সমান মর্যাদা। সাম্য বা সমতা হচ্ছে কি? সকলের সমান মর্যাদা, সুযোগ, মর্যাদা ও সুযোগ। সমাজে সবাই সমান নয়, তাই প্রকৃত সাম্য বলতে বোঝায় কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ নেই। কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ কোনো সুযোগ নেই। সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত। যোগ্যতা অনুযায়ী সকলের জন্য সমান সুযোগ সুবিধা। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যোগ্যতা অনুযায়ী সকলের জন্য সমান সুযোগ সুবিধা। যেমন ধরো তোমার ক্লাসে যদি একজন যোগ্যতা থাকে 1 হওয়ার, অন্যজনের 5 হওয়ার, যদি আমরা সাম্য বলে সবাইকে যদি 1 দিয়ে দেই তাহলে তো হবে না। যোগ্যতা অনুযায়ী সকলের জন্য সমান সুযোগ, এটি হচ্ছে সাম্যের মূল কথা। আচ্ছা, সাম্য নিশ্চিত করলে সমাজের ন্যায়, দক্ষতা, বিকাশ ও সমাজের ভিত্তি দৃঢ় হয়। সমাজের ভিত্তি দৃঢ় হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আচ্ছা, এখন আমরা যাবো আমাদের এমসিকিউতে। প্রথম এমসিকিউ হচ্ছে আইন ও স্বাধীনতার সম্পর্ক কি? আইন ও স্বাধীনতার সম্পর্ক হচ্ছে কি? ঘনিষ্ঠ। আইন স্বাধীনতার সম্পর্ক ঘনিষ্ঠ। আচ্ছা, আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কি করে? আইন স্বাধীনতা ভোগের সুযোগ রক্ষা করে। স্বাধীনতা ভোগের সুযোগ রক্ষা করে। আচ্ছা, 3 নং এমসিকিউ হচ্ছে আইন স্বাধীনতার অভিভাবকের ভূমিকা কি? আইন স্বাধীনতার অভিভাবকের ভূমিকা বিরোধী ব্যক্তি শক্তি থেকে স্বাধীনতা রক্ষা করে। আইন কি করে? বিরোধী শক্তি স্বাধীনতা রক্ষা করে। 4 নং এমসিকিউ হচ্ছে আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে কিভাবে? আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে এভাবে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুন্দর জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে আইন। আচ্ছা, 5 নং এমসিকিউ হচ্ছে সাম্য বলতে কি বোঝায়? যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা। খুবই গুরুত্বপূর্ণ এটি। সাম্য বলতে কি বোঝায়? যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা। 6 নং এমসিকিউ হচ্ছে প্রকৃত সাম্যের জন্য প্রয়োজন কি? প্রকৃত সাম্যের জন্য প্রয়োজন সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করা। এখন আমরা 7 নং এমসিকিউতে হিটলারের আইন উদাহরণ হিসেবে কেন উল্লেখ করা হয়েছে? মানবতা বিরোধী ছিল, স্বাধীনতা হরণ করেছিল হিটলারের আইন। আচ্ছা, এখন আমরা যাব আমাদের শর্ট কোয়েশ্চনে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর আমরা যাব পেজ নং 27, সাম্যের বিভিন্ন রূপ। এখন আমরা যাব পেজ নং 27, সাম্যের বিভিন্ন রূপ। আচ্ছা, মানুষের বিভিন্ন বিকাশের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন। নাগরিক জীবনে সাম্যকে ভাগ করা যায়। তারপর হচ্ছে সামাজিক সাম্য। সাম্যের বিভিন্ন রূপ, যে আমরা এই 6টি রূপ আমরা এখন পড়বো। এখন বলবো সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স নির্বিশেষে সমাজে সমান সুযোগ সুবিধা দেওয়া, এটি হচ্ছে সামাজিক সাম্য। রাজনৈতিক সাম্য, রাষ্ট্রের কাজে সকল নাগরিকের সমান অংশগ্রহণ সুযোগ, যেমন ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, মতামত প্রকাশ, এটি হচ্ছে রাজনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ ও ন্যায্য মজুরি পাওয়া, এটা হচ্ছে অর্থনৈতিক। যেমন আমরা টাকা পয়সার বিষয় বুঝতে পারছি অর্থনৈতিক হিসেবে। রাজনৈতিক হিসেবে ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, মতামত প্রকাশ করা, এটি হচ্ছে রাজনৈতিক। অর্থনৈতিক হচ্ছে সমান যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ এবং মজুরি পাওয়া, বেকারত্ব মুক্তি ও বৈধ পেশা গ্রহণ অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর হচ্ছে আইনগত সাম্য। আইনের দৃষ্টিতে সকলের সমানতা, বিনা অপরাধে গ্রেফতার বা আটক না করা, এটি হচ্ছে আইনগত সাম্য। তারপরটি হচ্ছে স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্য কোনটি? জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান হলেও বাস্তবে শারীরিক ও মানসিক বৈষম্য থাকায় ধারণাটি আংশিক প্রযোজ্য। আর তেমন প্রযোজ্য না স্বাভাবিক সাম্য। জন্মগতভাবে কেউ স্বাভাবিক আছে, আবার কেউ যেমন মানসিক বৈষম্য থাকতে পারে। তারপর হচ্ছে ব্যক্তিগত সাম্য। তারপর হচ্ছে ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ, বংশ বা মর্যাদা নির্বিশেষে মানুষে কোনো ভেদাভেদ না করা, এটি হচ্ছে কি?
ব্যক্তিগত সাম্য। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। এখন আমরা বলবো কি সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। আচ্ছা, পরস্পর নির্ভরশীল। প্রথমটি হচ্ছে পরস্পর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতা কল্পনা করা যায় না এবং স্বাধীনতা ছাড়া সাম্য সম্ভব নয়। আচ্ছা, তারপর হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। সাম্য ও স্বাধীনতা একসাথে থাকলে নাগরিকের সমান অধিকার ভোগ করতে পারে। সাম্য ও স্বাধীনতা যদি একসাথে থাকে তাহলে নাগরিক সমান ভোগ করতে পারে। যদি সাম্য থাকে তাহলে স্বাধীনতা নেই, বা স্বাধীনতা থাকলে সাম্য নেই। সাম্য উচ্চ নিচের ভেদ দূর করে এবং স্বাধীনতা সকলের সুযোগ সুবিধার ব্যবহার করার অধিকার দেয়। আচ্ছা, উপসংহার হচ্ছে কি সাম্য স্বাধীনতা পরিপূরক। সাম্য স্বাধীনতা কি পরিপূরক। এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সাম্যভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তাই বলা হয় সাম্য স্বাধীনতা এবং স্বাধীনতা মানেই সাম্য। সাম্য মানে কি স্বাধীনতা, এবং স্বাধীনতা মানেই সাম্য। খুবই গুরুত্বপূর্ণ। যদি হতে বলে তোমরা এটি বিশ্লেষণ করতে পারবে আশা করি। আমরা যাব এমসিকিউতে। প্রথম এমসিকিউটি হচ্ছে সামাজিক সাম্য কি বোঝায়। সামাজিক সাম্য কি বোঝায়? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লিঙ্গ, পেশা সব নির্বিশেষে কি সমান সুযোগ সুবিধা, এটি হচ্ছে কি সাম্য। আমরা বুঝতে পারছি সাম্য অনেকবার আমরা পড়েছি। রাজনৈতিক সাম্যের উদাহরণ কোনটি? ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, এটি হচ্ছে রাজনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের উদাহরণ কি? যোগ্যতা অনুযায়ী কাজ এবং ন্যায্য মজুরি পাওয়া। আচ্ছা, 4 নং এমসিকিউটি হচ্ছে আইন সাম্য বলতে কি বোঝায়? আইনগত সাম্য আইনের দৃষ্টিতে সকলের সমান থাকা, বিনা অপরাধে গ্রেফতার না করা, এটি হচ্ছে আইনগত সাম্য। তারপর হচ্ছে স্বাভাবিক সাম্য বলতে কি? জন্মগতভাবে সবাই শারীরিক ও মানসিক সমান। আসলে এটি হয় না, অনেকে জন্মগতভাবে সমান হতে পারে না, অনেক আছে মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এটি স্বাভাবিক সাম্য সাধারণত ধরা হয় না। তারপর হচ্ছে 6 নং এমসিকিউ ব্যক্তিগত সাম্য কি? ব্যক্তিগত সাম্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, বংশ, মর্যাদা নির্বিশেষে মানুষে কোনো ভেদাভেদ না করা, এটি হচ্ছে ব্যক্তিগত সাম্য। তারপর হচ্ছে 7 নং এমসিকিউ সাম্য ও স্বাধীনতার সম্পর্ক কি? সাম্য ও স্বাধীনতার সম্পর্ক হচ্ছে পরস্পর পরিপূরক ও নির্ভরশীল। আচ্ছা, গণতন্ত্রের সাম্য ও স্বাধীনতার ভূমিকা কি? গণতন্ত্রের সাম্য নাগরিকদের সমান অধিকার, সুযোগ সুবিধা নিশ্চিত করে। আচ্ছা, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, পরে পড়ে নিও। এই হচ্ছে 8টা শর্ট কোয়েশ্চন। তখন আমরা তোমাদের সৃজনশীলের খ এর জন্য যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দেখবো। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো সৃজনশীলের ক এর জন্য। 10টি প্রশ্ন সৃজনশীলের ক এর জন্য, 12টি প্রশ্ন সৃজনশীলের ক এর জন্য। তো এগুলো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো এবং তারপর তোমরা এগুলো ভিডিও বন্ধ করে তোমরা এগুলো পড়ে নিও। এখন আমরা যাব আমাদের সৃজনশীলের জন্য খ এর জন্য যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার আসে, তোমরা এগুলো করবা, ভিডিওটা অফ করে হয়তো পড়বা, না হয় তোমাদের খাতায় লিখে রাখবা, না হয় তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তারপর তোমরা তোমাদের খাতায় তুলে নিও। তোমরা মনে রাখবা, যদি তোমরা এই ফোনে পড়তে থাকো তাহলে তোমাদের মনে থাকবে না, যদি এটি খাতায় লিখে রাখো তাহলে তোমাদের খুব ভালো করে মনে থাকবে। আর এই যে আমি প্রথমে যে একটি অংশ দিয়েছি, তোমরা মনে রাখবা, যদি তোমরা এই 2টি অংশ করে লিখতে পারো তোমার হয়ে 2 পাবা। এই যে আমি 2টি অংশ দিয়েছি, প্রথম অংশে কি করেছি? প্রথম অংশে করেছি কি, এই যে মেইন, এই যে আন্তর্জাতিক আইন কি ব্যাখ্যা করো। রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কে আচরণ, অধিকার, কর্তব্য, নিয়ম সমষ্টিকে কি বলে? আন্তর্জাতিক আইন বলে। তারপর আমি ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা না লিখে তোমরা একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা রেখে তারপর এই ব্যাখ্যাটুকু দিবা, তাহলে তোমার 2-2 পাবা। যদি তোমরা একসাথে এগুলো লেখো তাহলে তোমরা 2-2 পাবা না, হয়তো অনেক সময় 1 অথবা 1.5 দিতে পারে। তোমরা যদি এভাবে আলাদা করো, প্রথমে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও, তারপরে যদি তোমরা এই অংশটুকু ব্যাখ্যা করো তাহলে তোমার ইনশাআল্লাহ তোমরা 2-2 পাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। প্রথমে 2টি, তারপর 3, তারপর 4, 5, তারপর হচ্ছে 6, 7, তারপর হচ্ছে 8, 9, 10, 11। 11টি প্রশ্ন এই অধ্যায়ের জন্য। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বা, তাহলে তোমাদের এই অধ্যায় সম্পূর্ণ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগামী পর্বে তোমরা কোন অধ্যায়টি নিয়ে আলোচনা চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং এই যে পড়ানোর সিস্টেমটা তোমাদের ভালো লেগেছে কিনা সেটিও জানাতে পারো কমেন্টে। আশা করি এই অধ্যায়টি তোমাদের, এই ভিডিওটি দেখার পর তোমাদের এই অধ্যায়টি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।